অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে। আল জাজিরাকে ডক্টর ইউনুস নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া একসাথে চলছে। করাচি চট্টগ্রাম জাহাজ চলাচল ইতিবাচক বলছেন শিল্প মালিকরা। দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন মাত্রার প্রত্যাশা। চাল সিন্ডিকেটের হোতা কুষ্টিয়ার রশিদ আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়া করতেন বাজার নিয়ন্ত্রণ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্প্রতি আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। নির্বাচন ও সংস্কার দুটো প্রক্রিয়া একই সঙ্গে চলছে উল্লেখ করে জনগণ ও রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর ভিত্তি করে নির্ধারিত হবে সংস্কার শেষে নির্বাচন নাকি নির্বাচন আগে। এছাড়া ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সহ নানা ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনুস। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। To come through just holding an election. Holding an election is a repetition of the old ways of doing things in politics and so on. নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দল যেটা চাইবে তার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার কার্যক্রম চালিয়ে যাবে। Whole country wanted something new, something different than the old. আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। Needs the police system freshly designed and so on. It needs most of all reform of the constitution. অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে এটা নিশ্চিত। তবে পুরোটাই নির্ভর করছে মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার কথা বলেন তিনি। The regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. Our intention to get it done as quickly as possible. চলমান সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ নতুন কিছু চায়। সংবিধান সহ পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে। নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার শেষ করা দুই প্রক্রিয়াই একসঙ্গে চলছে। Two parallel things going on. One is the preparation for election. Another is the preparation for all the reforms. পুরো সংস্কার শেষে নির্বাচন নাকি আগে নির্বাচন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডক্টর ইউনুস। So at one point it will be ready for an election, and we'll keep asking the people of Bangladesh, would you like to go to the election now, or you'd rather have these reforms done? ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারে। Kind of destabilizes Bangladesh because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. এছাড়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। I had no interaction with President Trump in the past, so I had no problem with him. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। করাচি ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং এজেন্টস ও শিল্প মালিকরা। তারা আশা করছেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য আমদানি রফতানি বিষয়টি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। পাকিস্তানের করাচি বন্দর থেকে ৩৭০টি কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এমবি ইউয়ান জিয়ান ফা জং চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নোঙর করে গেল সোমবার। এরপর মঙ্গলবার জাহাজটি রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের করাচি থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে নোঙর করা ওই জাহাজটির মধ্যে ১১৫টি কন্টেনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল সোডিয়াম কার্বনেট, ৪৬টিতে ডলোমাইট, ৩৫টি কন্টেনারে চুনাপাথর, ৬টিতে ম্যাগনেসিয়াম কার্বনেট সহ কাঁচ শিল্পের কাঁচামাল, ২৮টি কন্টেনারে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল আনা হয়। এছাড়াও একটি কন্টেনারে ছিল গাড়ির যন্ত্রাংশ, ৪২টি ছিল রেফার কন্টেনার, আর ১৪টি কন্টেনারে ২০৩ টন আলু এবং ৬১১ টন পেঁয়াজ আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দরে নোঙর করার আগেই নিয়ম মেনে জাহাজের ক্যাপ্টেন এইসব পণ্যের ঘোষণা দেন। আইন অনুযায়ী এখন এইসব পণ্যের শুল্কায়ন এবং পরীক্ষা নিরীক্ষা করবে কাস্টমস। এর মধ্যে ফেব্রিক্স আছে, পেঁয়াজ আছে, আলু আছে, লাইমস্টোন আছে, কিছু টেক্সটাইল কেমিক্যাল আছে, সোডা অ্যাশ আছে। এইগুলি বেসিক্যালি আইটেম। এর বাইরে অন্য কোনো আইটেম তার যেই ঘোষণা অনুযায়ী এগুলো নাই। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য বাণিজ্য শুরুর বিষয়টিকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। এক এক সময় এক এক ধরনের সম্ভাবনা তৈরি হয়, আর ব্যবসায়ীরা কিন্তু সেই সম্ভাবনাকে সবসময় লুফে নেয়। তারই একটা অংশ বা ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে যে নতুন একটা সম্ভাবনার দিক উন্মোচন করা যায় কিনা চেষ্টা করে দেখছেন ব্যবসায়ীরা। একই কথা বলছেন পোশাক শিল্পের উদ্যোক্তারাও। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে চট্টগ্রাম করাচি জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। শুধু পাকিস্তান না, আরও দুটো দেশও যদি কানেক্টিভিটিতে আসে র মেটেরিয়ালের জন্য, আরএনজি সেক্টরটা উপকৃত হবে। করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা ওই জাহাজটিতে ৬,৩৩৭ টন পণ্য আমদানি করা হয়। এইসব পণ্য আমদানি করেছে আকিজ গ্রুপ, নাসির ফ্লোর গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ 18টি প্রতিষ্ঠান। এছাড়া জাহাজটির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ৭৩টি কন্টেনারে আনা হয় খেজুর, জিপসাম, স্ক্র্যাপ, কপার ওয়্যার সহ বিভিন্ন পণ্য। এদিকে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করা পানামার পতাকাবাহী এই জাহাজটিকে ঘিরে এই অঞ্চলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। বিগত হাসিনা সরকারের আমলে সারা দেশে মিনিকেট বা সরু চালের বাজার নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের হোতা হিসেবে পরিচিত কুষ্টিয়ার আব্দুর রশিদ। গত ১৫ বছরে আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি হাতে নিয়েছেন কোটি কোটি টাকা। রশিদের বিচার দাবি করেছেন সাধারণ মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিনিকেট চালের প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুডের মালিক এই আব্দুর রশিদ। একই সঙ্গে তিনি বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি। একসময়ে ক্ষুদ্র এই চাল ব্যবসায়ী রশিদ বিএনপি ঘরানার মানুষ হলেও গত ১৫ বছর আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়া থেকে মিনিকেট চালের বাজার নিয়ন্ত্রণ করেছেন। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ঢাল হিসেবে ব্যবহার করে ইচ্ছেমতো চালের দাম বাড়িয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। ব্যবসায়ীদের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে রশিদের বিরুদ্ধে। এখানে একটা আঞ্চলিক ভাষায় আছে, তাকে চাল রশিদ বলা হয়। চাল নিয়ে এত সিন্ডিকেট করেছে এই মানুষটার কারণেই, যেমন সরকার বিব্রত পড়েছেন, জেলা প্রশাসনরা বিব্রত পড়েছেন, কারণ সে সবসময় চালকে একটা সিন্ডিকেট করত। এছাড়া সে ঋণ খিলাপি হয়েছে, তাকে ঋণও দেওয়া হয়েছে কিন্তু রাজনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক দুর্বর্তনের মাধ্যমে সে ঋণ নিয়েছে। 15 বছরে তিনি ক্ষমতাসীন দলকে কাজে লাগিয়ে স্টক করে চাল একভাবে সে মজুত করে সে এই ব্যবসাটা চালাইছে রশিদ এগ্রো। 15 বছর কেউ কোনো কথা বলতে পারেনি, ক্ষমতাসীন দলে থেকেও নির্যাতিত হয়েছে তাও বলতে পারিনি। স্থানীয় চালকল মালিকরা বলছেন রশিদের বিরুদ্ধে এসব অভিযোগ পুরনো। একচ্ছত্র যে কুষ্টিয়ার কথা বলা হয় সেটা ঠিক না। অভিযোগ আগের দিনে হয়তো ছিল কিন্তু বর্তমানে নাই। এ বিষয়ে রশিদ এগ্রো ফুডের প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি ফোন বন্ধ করে দেন। আপনি তো রশিদ এগ্রোর অ্যাডমিনের দায়িত্বে আছেন, তাই না? একটু কথা বলবো, আমি ফ্যাক্টরিতে আসছি তো, কথা বলবো। আব্দুর রশিদকে শাস্তির আওতায় আনা না হলে চাল সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব হবে না বলে মনে করছেন স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। পাচার করা টাকায় কানাডায় বাড়ি কেনা ও সংস্কার বাবদ প্রায় ৩৩ কোটি টাকা খরচ করেছেন দেশ টিভির এমডি ও অ্যাডকোর মহাসচিব আরিফ হাসান। দুদক ও বিএফআইইউর প্রতিবেদন বলছে আরিফ শুধু কানাডাতেই পাচার করেছেন ৫০০ কোটি টাকা। ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আরও জানাচ্ছেন মানিক শিকদার।
কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর নর্থ ইয়র্কে 82 হলিউড এভিনিউয়ের 6000 স্কয়ার ফিটের এই বাড়িটির প্রকৃত মালিক দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। দেশ থেকে পাচার করা টাকায় কেনা বাড়িটির বাজার মূল্য বাংলাদেশি প্রায় 24 কোটি টাকা। 2019 সালের 27 সেপ্টেম্বর বাড়িটির দলিলে আরিফের স্ত্রী এমিলি ফয়েজ ও স্থানীয় বাসিন্দা সুফিয়া চৌধুরীর নাম উল্লেখ আছে। বাড়িটি কেনার পর সংস্কার ও সাজসজ্জা বাবদ খরচ হয় 8 কোটি 70 লাখ টাকা। দুর্নীতি দমন কমিশন দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর প্রতিবেদন অনুযায়ী 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত কানাডায় 500 কোটি টাকা পাচার করেন আরিফ হাসান। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এডকোর কার্যনির্বাহী কমিটির মহাসচিব আরিফ হাসানের 15টি ব্যাংক হিসাবে থাকা 341 কোটি 1,21,742 টাকা জব্দের আদেশ দেয় সুপ্রিম কোর্ট। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত বছরের 12 জুলাই শুনানি শেষে ওই আদেশ দেয়া হয়। দুদকের প্রতিবেদন অনুযায়ী আরিফ হাসান 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত সন্দেহজনকভাবে 6 বার তার পাসপোর্ট পরিবর্তন করেন। তার 128 কোটি 7,17,888 টাকার সম্পদ অর্জনের সঙ্গে আয়ের কোনো মিল নেই। তথ্য অনুযায়ী দুর্নীতি অনিয়মের মাধ্যমে ঢাকার মহাখালী ন্যাশনাল ব্যাংক থেকে হাসান টেলিকমের নামে 335 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার আমলে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সহযোগিতায় এডকোর পরিচালক বনে যাওয়া আরিফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ আছে। আরিফের উত্থান ও অর্থ পাচারের সঙ্গী ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিম। তাকে দেশ টিভির চেয়ারম্যান করেছিলেন আরিফ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে নির্যাতিত হিসেবে উপস্থাপন করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছাকাছিও পৌঁছে যান নানা কৌশলে। দুদকের মামলা থেকে দায় মুক্তি পান। তবে শেষ রক্ষা হয়নি অর্থ পাচারকারী আরিফের। ধরা পড়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবেন। জুলাই অভ্যুত্থানে গুরুতর আহতরা পাবেন উন্নত চিকিৎসা, পাঠানো হবে বিদেশে, বললেন স্বাস্থ্য উপদেষ্টা। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যায়ক্রমে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতরাতে শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানোর পর বিমানবন্দরে তিনি একথা বলেন। তিনি জানান, বাংলাদেশের রোবোটিক ফিজিওথেরাপির উন্নত ব্যবস্থা না থাকায় কাজলকে থাইল্যান্ড পাঠানো হয়েছে, আরও 20 জনকে পাঠানো হবে। উপদেষ্টা জানান, আলাদাভাবে চিকিৎসা নিতে বিদেশে পাঠানো ব্যয়বহুল, তবে চিকিৎসা সরঞ্জাম দেশে আনতে পারলে বেশি সুফল পাওয়া যাবে, যা প্রক্রিয়াধীন রয়েছে। গত 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হন কাজল মিয়া। গত 2 দিনে অবস্থার অবনতি হলে তাকে থাইল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়। কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। আরও একজন অপেক্ষা করছে নিউরো সায়েন্সের, তাকেও আমরা আশা করি কাল নাইলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো। তো এখন এই পর্যন্ত আমরা প্রায় 4 জন অলরেডি, আজকে সহ 5 জন, 4 জন অলরেডি আছে। সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের তো এই প্রক্রিয়া চলতে থাকবে। জুলাই আগস্টের গণহত্যা মামলায় সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সচিব সহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে আজ। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বর্তমানে অন্য মামলা গ্রেফতার হয়ে তারা সবাই কারাগারে আছেন। রোববার গণমাধ্যমে বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গ্রেফতারকৃত আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন সহ 14 জন। এর আগে 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম। তিন দিনের মধ্যে রংপুর থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ না হলে বৃহস্পতিবার থেকে রংপুর ও রাজশাহী বিভাগের 16 জেলায়
অনির্দিষ্টকালের ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমন্বয়ক আলমগীর নয়ন বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে 3 বিভাগ থেকে কোনো উপদেষ্টা না রেখে বৈষম্য করা হয়েছে। বিশেষ করে রংপুর থেকে উপদেষ্টা না রাখায় শহীদ আবু সাইদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছে। 3 দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টা নাম ঘোষণা করার দাবি জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিগত 15 বছর রংপুর বিভাগ বৈষম্য শিকার হয়েছে এবং দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তাই রংপুর বিভাগে গুণগত ও অবকাঠামো উন্নয়নের জন্য রংপুর থেকে উপদেষ্টা নির্বাচন করতে হবে। গত 3 দিন যাবৎ রংপুরে 8 জেলায় আন্দোলন চলমান রয়েছে। আগামী 3 দিনের মধ্যে রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা নির্বাচন করা না হলে আমরা নর্থ বেঙ্গল ব্লকেট কর্মসূচি ঘোষণা করব। স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকারিয়া পিন্টু গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হৃদযন্ত্র, কিডনি, লিভারের সমস্যায় ভুগছেন 81 বছর বয়সী সাবেক এই ফুটবলার। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তহবিল সংগ্রহ করে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাকারিয়া পিন্টু। ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক। 1961 থেকে 1975 পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানের হয়ে। পরে মোহামেডানের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আর এরই সাথে শেষ করছি 21-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে। আল জাজিরাকে ডক্টর ইউনুস। নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া একসাথে চলছে। করাচি চট্টগ্রাম জাহাজ চলাচল ইতিবাচক বলছেন শিল্প মালিকরা। দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন মাত্রার প্রত্যাশা। চাল সিন্ডিকেটের হোতা কুষ্টিয়ার রশিদ। আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় করতেন বাজার নিয়ন্ত্রণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টা দেখা আমন্ত্রণ রইল। 21-এর সাথে।